স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব স্পাইনাল কর্ড ইনজুরি সিনড্রোমস অ্যান্ড দেয়ার রিলেশন উইথ ট্রাক্টস এ বিষয়ে। আমরা আজকে কন্টেন্ট দেখে নিয়ে আজকে আমরা কি বিষয়ে শিখব। আমরা শিখব হচ্ছে সিনড্রোম নিয়ে, স্পাইনাল কর্ড সিনড্রোম নিয়ে শিখব এবং ট্রাক কি, রিলেশন বিটুইন স্পাইনাল কর্ড ইনজুরি সিনড্রোমস অ্যান্ড ট্রাক্টস, এই সিনড্রোমের সাথে ট্রাক্টের কী সম্পর্ক এটা আমরা শিখব। ডিফারেন্ট টাইপ অফ সিনড্রোমস অ্যান্ড রিজনিং অফ দেয়ার ফিচার্স, বিভিন্ন ধরনের সিনড্রোম সম্পর্কে আমরা আলোচনা করব এবং তাদের যে ফিচারগুলো, তাদের যে ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করতেছে এটার কারণগুলো কী। রিলেশন বিটুইন লাইট ক্রুড টাচ সেন্সেশন অ্যান্ড ট্রাক্ট, রোগীদের যে বিভিন্ন লাইট টাচ এবং ক্রুড টাচের যে সেন্সেশন, এটার রিলেশন কী এবং এটার সঙ্গে ট্রাক্টের সম্পর্ক কী। সিনড্রোম মূলত স্পাইনাল কর্ড ইনজুরির ইনকমপ্লিট পেশেন্টদের ক্ষেত্রে হয়। কোনো কমপ্লিট পেশেন্টদের ক্ষেত্রে সিনড্রোম ডেভেলপ করে না বা হিসাব করা হয় না। যারা ইনকমপ্লিট পেশেন্ট, যাদের মানে একদমই ফুল স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায়নি, সিনড্রোম আমরা কেবলমাত্র তাদের ক্ষেত্রেই হিসেব করব এবং এদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটা ডিপেন্ড করবে এক্সাক্ট এরিয়া, ঠিক কোথায় ইনজুরি হয়েছে, অ্যান্ড এক্সটেন্ট অফ নিউরোলজিক্যাল ড্যামেজ এবং কী পরিমাণ নিউরোলজিক্যাল ড্যামেজ হয়েছে তার উপর। টাইপ অফ সিনড্রোমস, সিনড্রোমের টোটাল 6টা টাইপ: সেন্ট্রাল কর্ড সিনড্রোম, অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম, পোস্টেরিয়র কর্ড সিনড্রোম, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, কর্ডাইকুইনা সিনড্রোম অ্যান্ড কোনাস মেডুলারি সিনড্রোম। আমার নিচে রেফারেন্স দেওয়া আছে এই টাইপ অফ সিনড্রোমের উপর। আমরা আজকের ক্লাসটাকে 2 ভাগে ভাগ করেছি, একটা পার্ট 1, একটা পার্ট 2, কারণ 6টা সিনড্রোম একই ক্লাসে আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা আজকে প্রথম 3টা সিনড্রোম নিয়ে আলোচনা করব, পরের পার্ট 2তে আমরা পরের 3টা সিনড্রোম নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমি ট্রাক নিয়ে এবং ট্রাক্টের টাইপ নিয়ে এবং আমি লার্জ 3টা ট্রাক নিয়ে আমি আলোচনা করেছিলাম, তাদের কোর্স, তাদের অরিজিন, তাদের ফাংশন নিয়ে, স্পাইনাল কর্ডের কোথায় তাদের অবস্থান। শুধু আজকে মনে করে দেওয়ার জন্য আমি এখানে ট্রাক্টের 2টা স্লাইড রেখেছি যে ট্রাক্টের সঙ্গে স্পাইনাল কর্ডের সম্পর্কটা কোথায়, স্পাইনাল কর্ড সিনড্রোমের। যদি আপনারা ট্রাক্টের গত ক্লাসটা, এর আগের ক্লাসটা দেখে থাকেন তাহলে আপনাদের আজকের সিনড্রোমটা বুঝতে সুবিধা হবে, আর না হলে একটু কষ্ট হয়ে যাবে। তাই আজকে সিনড্রোম ক্লাসটা দেখার আগে যদি ট্রাক্টের ক্লাসটা একবার রিভিউ করে আসা যেত খুবই ভালো হতো। ট্রাক্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ বান্ডল অফ নার্ভ ফাইবার্স ক্যারিং ওয়ান অর এ গ্রুপ অফ সেন্সরি অ্যান্ড মোটর ইম্পালসেস টু অ্যান্ড ফ্রম দ্য ব্রেইন। ট্রাক হচ্ছে বান্ডল অফ নার্ভ ফাইবার, যেটা সেন্সরি এবং মোটর ইম্পালসগুলো বডি থেকে ব্রেন এবং ব্রেন থেকে বডির দিক নিয়ে যায়। ট্রাক্টের 2টা টাইপ, একটা ডিসেন্ডিং ট্রাক্ট, একটা অ্যাসেন্ডিং ট্রাক্ট। ডিসেন্ডিং ট্রাক্ট হচ্ছে পিরামিডাল ট্রাক্ট, যেমন কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, আর এক্সট্রা পিরামিডাল ট্রাক্ট হচ্ছে রুব্রো স্পাইনাল ট্রাক্ট, রেটিকুলো স্পাইনাল ট্রাক্ট, ভেজিটেবল স্পাইনাল ট্রাক্ট। আর অ্যাসেন্ডিং ট্রাক্টের মধ্যে আছে ট্রাক্ট অফ গলেনবুর্ডাক, স্পাইনোথ্যালামিক ট্রাক্ট অ্যান্ড স্পাইনোসেরেবেলার ট্রাক্ট। আমরা লার্জ 3টা ট্রাক্ট যেমন কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, ট্রাক্ট অফ গলেনবুর্ডাক এবং স্পাইনোথ্যালামিক ট্রাক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসে। আচ্ছা, আমরা সেন্ট্রাল কর্ড সিনড্রোমে চলে যাই। সেন্ট্রাল কর্ড সিনড্রোম বলতে বুঝাই স্পাইনাল কর্ডের যদি সেন্ট্রাল পোর্শনে, এখানে আমাদের একটা ফিগার দেখা যাচ্ছে, স্পাইনাল কর্ডের যদি সেন্ট্রাল পোর্শনে কোনো কারণে ইনজুরি হয় তবে সেন্ট্রাল কর্ড সিনড্রোম ডেভেলপ করবে। এবং এটা স্নেইডার 1954 এই সালে এটা আপনি প্রথম ডিসক্রাইব করেন এবং এটা সাধারণত বয়স্ক লোকদের, যারা এল্ডারলি বয়স্ক লোক এবং যাদের
স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে তাদের এই সেন্ট্রাল কর্ড সিনড্রোমটা ডেভেলপ করার সম্ভাবনা বেশি। এবং বাচ্চাদের ক্ষেত্রেও এই সেন্ট্রাল কর্ড সিনড্রোম ডেভেলপ করে, যেমন শেউরা বলতে বোঝায় স্পাইনাল কর্ড ইনজুরি উইদাউট রেডিওলজিক্যাল অ্যাবনর্মালিটি। শেউরাকে যদি আমি একটু বর্ণনা করার চেষ্টা করি, শেউরা হচ্ছে এটা যদি আমরা কোনো রেডিওলজিক্যাল ইমেজিং করি তাহলে এখানে কোনো অ্যাবনর্মালিটি আমরা খুঁজে পাবো না। এখানে এটা জাস্ট সেন্ট্রাল কর্ড সিনড্রোমের মতোই, স্পাইনাল কর্ডে ইনফ্লামেশন হলে যে ফিচারগুলো ডেভেলপ করে ঠিক সেরকম, কিন্তু এটা বাচ্চাদের হয়। কখন হতে পারে? হয়তো বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ স্লিপ করে পিছনের দিক পড়ে যায়, তখন নেক হাইপার এক্সটেনশন হয়ে স্পাইনাল কর্ডে ট্রমা হতে পারে, স্পাইনাল কর্ডে ইনফ্লামেশন হতে পারে। অথবা আমরা অনেক সময় এরকম করি, বাচ্চাদের আদর করার জন্য, বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য আমরা বাচ্চাদের উপরে ফেলে দিই, শূন্যে আবার ধরি, বাচ্চারাও মজা পায়, কিন্তু এখানে স্পাইনাল কর্ড সার্ভাইকাল লেভেলে ইনজুরি হতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই এই ধরনের কাজ থেকে অ্যাভয়েড করাই ভালো। এবং অনেক সময় আমাদের বাচ্চারা দিয়ে আমরা একটু ঝাঁকুনি দিই হালকা, বাচ্চারা মজা পায়, হাসে, তা আমরাও মানে বিষয়টা মজা হিসেবেই নিই, ফান হিসেবেই নিই, কিন্তু এটা শেউরা ডেভেলপ করার জন্য এটা রিস্ক ফ্যাক্টর। ডক্টর চাবরা ওনার বইয়ে এটা বর্ণনা করেছেন। অ্যান্ড আমরা যদি কজগুলো খেয়াল করি, কজ এবং মেকানিজম অফ ইনজুরি, এটা মেইনলি হাইপার এক্সটেনশন ইনজুরি। যদি কোনো কারণে নেক হাইপার এক্সটেনশন হয় তাহলে সেন্ট্রাল কর্ড সিনড্রোম ডেভেলপ করবে। যদি সার্ভাইকাল রিজিয়নে ফ্র্যাকচার হয় অথবা ডিসলোকেশন হয় তাহলে হতে পারে। তাহলে হাইপার এক্সটেনশন ইনজুরি কী কী কারণে হতে পারে? যদি ক্যারিং হেভি লোড ওভার দ্য হেড, মাথায় খুব ভারী ওজন যদি ক্যারি করা হয় এবং কোনো কারণে যদি পা স্লিপ করে যায় এবং পিছন দিক পড়ে যায়, তাহলে কী হবে? হাইপার এক্সটেনশন ইনজুরি হবে, নেকটা হাইপার এক্সটেনশন। অথবা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, নর্মালি যদি বাইক অ্যাক্সিডেন্ট, যারা বাইকে ইউজ করে মাথায় হেলমেট পরে থাকে, ভাবে যে কিছুই হবে না, কিন্তু বাইক কী হয়? অ্যাক্সিডেন্ট করলে আগে স্লিপ করে পড়ে, স্কিড করে, তারপরে এটা স্কিড করে গাছের সাথে, ইলেকট্রিক পোলের সাথে অথবা অন্য কোনো বাহনের সাথে তার যদি কপাল হিট করে তাহলে হাইপার এক্সটেনশন ইনজুরি হবে। অথবা যদি অগভীর পানিতে, শ্যালো ওয়াটার ডাইভিং, অগভীর পানিতে কেউ যদি ঝাঁপ দেয়, লাফ দেয়, তাহলে যদি কপালটা সবার আগে টাচ করে তাহলে হাইপার এক্সটেনশন ইনজুরি হবে। তাহলে এই হাইপার এক্সটেনশন ইনজুরি হলে এই স্পাইনাল কর্ডের সেন্ট্রাল পোর্শনটা কম্প্রেসড হবে এবং সেন্ট্রাল পোর্শনটা ড্যামেজ হবে, তাহলে সেন্ট্রাল কর্ড সিনড্রোম ডেভেলপ করবে। এখানে আরও কিছু বলছে, যেমন দেয়ার যে মোটর ডেফিসিট ইন দ্য আপার লিম্সে মোটর ডেফিসিট হবে এবং পার্শিয়াল মোটর ইম্পেয়ারমেন্ট অফ দ্য লোয়ার লিম্বে কম হবে। মানে এতে বোঝা যায় যে আপার লিম্ব ইজ মোর এফেক্টেড দেন লোয়ার লিম্ব। আপার লিম্ব এফেক্টেড বেশি, লোয়ার লিম্ব এফেক্টেড কম। এবং লোয়ার লিম্বটা হবে হাইপারটোনিক বা স্পাস্টিক, আপার লিম্বটাও হবে স্পাস্টিক, কিন্তু লোয়ার লিম্বে যদি মাসেল পাওয়ার নর্মালও থাকে তারপরেও তার টোন থাকবে বেশি। এবং হ্যান্ড ফাংশন, তাদের যে হ্যান্ড ফাংশন থাকবে ভেরি পোর। এবং সেন্ট্রাল কর্ড সিনড্রোম এই সেন্ট্রাল সিনড্রোমের এই ফিচার ডেভেলপ করার পিছনে আরও কিছু কারণ, যেমন কর্টিকোস্পাইনাল যে ট্র্যাক্টটা, এটা ডিরেক্টলি আলফা মোটর নিউরনের সঙ্গে ইনারভেট হয়ে থাকে, যেটা হাতে সাপ্লাই দেয়। কত নাম্বার? C7, C8 এবং T1। তো যখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনজুরি হয় সেটা ডিরেক্টলি আপার লিম্বকে এফেক্ট করে ফেলে, C7, C8, T1। তাহলে C7 হচ্ছে এলবো এক্সটেনশন, C8 ফিঙ্গার ফ্লেকশন, T1 লিটল ফিঙ্গার অ্যাবডাকশন। তার মানে এই হ্যান্ড ফাংশনটা তার বেশি পরিমাণ পোর হচ্ছে। আচ্ছা, আমরা আরও দেখি যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অথবা পিরামিডাল ট্র্যাক্টের যে অবস্থান, স্পাইনাল কর্ডে তার যে অবস্থান, তার
আপার লিম্বের বা সার্ভাইকাল সেগমেন্টের ফাইবারগুলো থাকে মোর মানে ক্লোজার টু দ্য সেন্ট্রাল গ্রেমিটার। আমরা ছবি দেখলে বুঝতে পারবো যে এটা যদি পিরামিডাল ট্র্যাক্ট হয়, এটা পিরামিডাল ট্র্যাক্ট, তাহলে পিরামিডাল ট্র্যাক্টের সেন্ট্রাল পোর্শনে থাকে হচ্ছে সার্ভাইকাল, তারপরে থাকে থোরাসিক, তারপরে হচ্ছে লাম্বার, তারপরে স্যাক্রাল। তার মানে যদি সেন্ট্রাল কর্ড সিনড্রোম হয়, তার মানে এই পোর্শনটা ড্যামেজ হয়, তাহলে এই পোর্শনে সবার আগে ইনজুরি হবে সার্ভাইকাল ফাইবারগুলো। ইনজুরিটা যদি আরও বেশি হয়, এক্সটেন্ট অফ ইনজুরি যদি বেশি হয়, তাহলে এরপরে থোরাসিক এফেক্টেড হবে, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাল। তার মানে কি এদের আপার লিম্বটা বেশি এফেক্টেড, তারপর থোরাসিক রিজিয়নটা, তারপরে আস্তে আস্তে নিচের দিক। তাহলে আমরা বলতেই পারি যে এই পেশেন্টদের আপার লিম্ব ইজ মোর এফেক্টেড দ্যান লোয়ার লিম্ব, তবে এদের প্রগনোসিস ভালো। আমরা চলে যাই অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমে। এটা রিলেটিভলি রেয়ার সিনড্রোম এবং এটা মেইনলি ডিক্রিজড অর অ্যাবসেন্ট ব্লাড সাপ্লাই টু দ্য অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল কর্ড। যদি অ্যান্টিরিয়র স্পাইনাল কর্ডের যদি অ্যান্টিরিয়র পোর্শনে ব্লাড সাপ্লাই কোনো কারণে কমে যায় অথবা অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম ডেভেলপ করতে পারে। এটা ইসকেমিক হতে পারে, হ্যামোরেজিক হতে পারে। আচ্ছা, এটা স্নেইডার 1955-এ এটা উনি ডিসক্রাইব করেন প্রথম, এবং এটার যে মেকানিজম অফ ইঞ্জুরি মেইনলি ফ্লেকশন, কম্প্রেশন, ভার্টিব্রাল ইঞ্জুরি। ফ্লেকশন, যদি কোনো কারণে ফ্লেকশন ইঞ্জুরি হয় তাহলে এই অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম ডেভেলপ করতে পারে। যেহেতু ফ্লেকশন ইঞ্জুরি হয় এবং স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পোর্শনটা ড্যামেজ হয়, তাই তার ডরসাল কলামটা স্পেয়ার থাকে, ভালো থাকে, এবং কিন্তু তার কর্টিকো স্পাইনাল এবং স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইঞ্জুরি হয়। আমরা যে কজ অফ ইঞ্জুরি দেখি, এখানে মেইন কজ হচ্ছে আর্টারিও ভেনাস ম্যালফরমেশন। বেসিক্যালি এগুলো কনজেনিটালি হয়। আর্টারি ভেনাস যদি ম্যালফরমেশন থাকে, তাহলে এখানে ব্লাড সার্কুলেশন যদি অফ হয়ে যায় ইসকেমিক হবে, যদি হ্যামোরেজিক হয়, ছিঁড়ে যায় তাহলে হ্যামোরেজিক হবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, টিউমার থাকলে হতে পারে, অথবা ফল ফ্রম হাইট উইথ ফ্লেকশন পোস্চার। যদি কেউ উপর থেকে পড়ে এবং ফ্লেকশন পোস্চারে পড়ে, তাহলে হাইপার ফ্লেকশন হয়ে অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম হতে পারে। এদের ফিচারগুলো একটু ডিফারেন্ট। যেমন স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পোর্শনটাকে আমরা বলি মোটর এরিয়া, মেইনলি মোটর এরিয়া, তাহলে এবং পোস্টেরিয়র পোর্শনটা হচ্ছে, আমরা পড়েছি ওই ট্র্যাক্টের ক্লাসে যে এটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বুডাকের রিজিয়ন, মানে সেন্সরি রিজিয়ন। তাহলে পোস্টেরিয়র পুরো পোর্শনটাই হচ্ছে সেন্সরি রিজিয়ন, আর এইটা হচ্ছে পুরোটাই মোটর এবং সেন্সরি কম্বাইনলি, কিন্তু মোটর মেইনলি থাকে অ্যান্টিরিয়রলি এবং পিরামিডাল ট্র্যাক্ট থাকে ল্যাটারালি। তাহলে ল্যাটারালি পিরামিডাল ট্র্যাক্ট, বাকি সকল ট্র্যাক্ট হচ্ছে অ্যান্টিরিয়র পোর্শনে, কিছু সেন্সেশন আছে, আর পোস্টেরিয়রটা পুরোটাই সেন্সেশন। যেহেতু এদের মানে ডরসাল রুটটা, যেহেতু এদের পোস্টেরিয়র পার্টটা স্পেয়ার থাকে, তাই এদের হচ্ছে মেইনলি লস অফ মোটর ফাংশনটা লস হয়, এবং লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার। পেইন অ্যান্ড টেম্পারেচার কেন লস হয়? কারণ পেইন অ্যান্ড টেম্পারেচার কে ক্যারি করে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা থাকে ঠিক এই রিজিয়নে। তোমার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যদি ইঞ্জুরি হয়, তাহলে পেইন অ্যান্ড টেম্পারেচার ইম্পেয়ার্ড হবে। তার মানে অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমে মোটর ড্যামেজ হবে এবং পেইন অ্যান্ড টেম্পারেচার ড্যামেজ হবে। কিন্তু যেহেতু এদের পোস্টেরিয়র পোর্শনটা ভালো থাকে, তাই এদের লাইট টাচ সেন্সেশন এবং প্রোপ্রিওসেপশন ভালো থাকে। কারণ লাইট টাচ এবং প্রোপ্রিওসেপশন ক্যারি করে কে? ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বুডাক। ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বুডাক ক্যারি করে লাইট টাচ এবং প্রোপ্রিওসেপশন, কাইনেস্থেটিক সেন্সেশন। রোগীরা বলতে পারে যে আমি হালকা টাচ করলেই বুঝি, লাইট টাচ করলেই বুঝি, কিন্তু আমি ব্যথা বুঝি না, পেইন বুঝি না, আমি গরম বুঝি না, ঠান্ডা বুঝি না। এটা ওনার কাছে এটা এক ধরনের ধাঁধার মতো, যে আমি হালকা টাচ করলেই বুঝি কিন্তু মশা কামড়ালে বুঝি না। এটার কারণ কি? কারণ হচ্ছে তার যে পেইন এবং টেম্পারেচার, তার যে এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা তার ড্যামেজ, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল তার ড্যামেজ, তাই তার পেইন টেম্পারেচার ক্যারি করতেছে না, তাই সে পেইন টেম্পারেচার বুঝে না। কিন্তু তার যেহেতু পোস্টেরিয়র পোর্শনটা ভালো, তাই সে লাইট টাচ বুঝে, জয়েন্টের প্রোপ্রিওসেপশন বুঝে, কাইনেস্থেটিক সেন্সেশন বুঝে, টেকটাইল লোকালাইজেশন বুঝে। মানে বিষয়টা রোগীর কাছে একটু উল্টা, যে লাইট টাচ বুঝে কিন্তু ক্রুড টাচ বা পেইনফুল সেন্সেশনগুলো সে বুঝে না। আমরা এবার চলে যাই পোস্টেরিয়র কর্ড সিনড্রোমে। এটাও রিলেটিভলি রেয়ার কন্ডিশন এবং এটা হতে পারে ট্রমার কারণে,
পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ স্পাইনাল কর্ডে যদি কোনোভাবে ট্রমা হয় তাহলে হতে পারে, এবং যদি ইন্টারাপশন অফ দ্য পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি অথবা হাইপার এক্সটেনশন ইঞ্জুরি, হাইপার এক্সটেনশন, তাহলে পোস্টেরিয়র কর্ড সিনড্রোম হতে পারে। দি পেশেন্ট হ্যাজ ইনটেক্ট মোটর ফাংশন, কি বলছে ক্লিনিক্যালি আমরা কিন্তু এখানে ভাববো যে জেনুইন পোস্টেরিয়র কর্ড সিনড্রোম নিয়ে, যে শুধুমাত্র পোস্টেরিয়র কর্ড সিনড্রোম যদি ডেভেলপ করে তাহলে তার ফিচারগুলো কীরকম হবে। তার ফিচারগুলো হবে তার ইনটেক্ট মোটর ফাংশন থাকবে, কিন্তু তার প্রোপ্রিওসেপশন এবং ভাইব্রেটরি সেন্সেশন অল্টার্ড অথবা অ্যাবসেন্ট হবে। মানে আমরা অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমে পড়েছিলাম তার মোটর ফাংশন ইম্পেয়ার্ড হবে, প্রোপ্রিওসেপশন, লাইট টাচ এগুলা প্রবলেম হবে, কিন্তু পোস্টেরিয়র কর্ড সিনড্রোমের ঠিক তার উল্টা। কারণ কি? কারণ পোস্টেরিয়র কর্ড সিনড্রোমে হচ্ছে ইঞ্জুরি হবে কোথায়? পোস্টেরিয়র অংশে, পোস্টেরিয়র কর্ড সিনড্রোম হবে। তাহলে পোস্টেরিয়র কর্ড ইঞ্জুরি হলে তার ট্রাক্ট অফ গল অ্যান্ড বৌডাক ড্যামেজ হবে। তার ট্রাক্ট অফ গল অ্যান্ড বৌডাক যদি ড্যামেজ হয় তাহলে লাইট টাচ এগুলা প্রোপ্রিওসেপশন এগুলা ক্যারি করতে পারবে না, কিন্তু তার অ্যান্টেরিয়র পোর্শন ভালো থাকার কারণে তার মোটর ফাংশনগুলো ভালো থাকবে। এবং দি পেশেন্ট ইজ নট অ্যাবল টু ওয়াক প্রপারলি ডিউ টু সেন্সিটিভিটি অল্টারেশন। এখানে রোগীদের হাঁটতে অসুবিধা হবে, রোগীরা the patient is not able to walk properly due to the sensitivity alteration। এখানে রোগীরা ঠিকমতো হাঁটতে পারে না, কারণ তাদের পায়ের যে লোয়ার লিম্বের যে সেন্সেশন সেগুলো অল্টারেশন হয়ে যায়। কারণ কি? আপনার যেহেতু তার পোস্টিরিয়র পোর্শনটা কাইনেস্থেটিক সেন্সেশন, সেন্স অফ ভাইব্রেশন, টেকটাইল লোকালাইজেশন এসব কিছু ক্যারি করে, তাহলে জয়েন্টের সেন্সেশন প্রোপ্রিওসেপশন যেহেতু পোস্টিরিয়র পোর্শন মানে ট্রাক্ট অফ গল অ্যান্ড বৌডাক ক্যারি করে, তাই পেশেন্টের মোটর ফাংশন থাকলেও পেশেন্ট যখন হাঁটবে, রোগী যখন হাঁটবেন, হাঁটার সময় উনি যদি জয়েন্টের প্রপার সেন্সেশন না পান, যেমন এখন নি জয়েন্ট সোজা আছে নাকি ভাঁজ আছে, সেমিফ্লেক্সড নাকি ফুল এক্সটেনশনে আছে, এই প্রপার ইনফরমেশন যদি ওনার ব্রেনে না পৌঁছায় তাহলে ওনার কাছে হাঁটাটা কষ্টদায়ক। তাই দেখবেন যে ওনাদের যদি আপনি সিটিং পজিশনে নিয়ে এক্সটেনশন করতে বলেন, দেখবেন সুন্দর মতো নিয়ে এক্সটেনশন করতেছে, কিন্তু দাঁড়ানোর পরে যদি ওনাকে হাঁটতে বলেন দেখবেন উনি ঠিকমতো নি জয়েন্ট বা অন্যান্য জয়েন্টের যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনগুলো করতে পারতেছে না। তার মানে এটার পিছনে দায়ী হচ্ছে তার এই পোস্টেরিয়র ট্র্যাক্টটা। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে সিনড্রোমের সঙ্গে ট্র্যাক্টে কী সম্পর্ক। যদি আমরা ট্র্যাক বুঝি তাহলে আমাদের সিনড্রোম বুঝতে সুবিধা হবে, আর যদি আমরা সিনড্রোমগুলো বুঝি তাহলে আমাদের স্পাইনাল কর্ডের পেশেন্টদের অ্যাসেসমেন্ট করতে সুবিধা হবে, এবং সেই অনুযায়ী আমরা তাদের যে প্রগনোসিসগুলো, তাদের যে ম্যানেজমেন্টগুলো আমরা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারব। যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।